সুপ্রিয় শিক্ষার্থীরা, স্বাগতম রংপুর জেলা স্কুলের আজকের পাঠে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের জীবনে সমস্যা থাকবেই, তা আমাদের জীবনেরই একটি অংশ, এবং সেটাকে জয় করে আমাদের নিজের কাজ এবং পড়াশোনা চালিয়ে যেতে হবে। আর অবশ্যই আমরা সেসব করব যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে। এখন চলো আমরা আমাদের পাঠে মনোযোগী হই। আমি জান্নাতুল ফেরদৌস, সহকারী শিক্ষক, বাংলা। এখানে 3টা ছবি দেখা যাচ্ছে। ছবিতে বাম পাশের ছবির ব্যক্তিটিকে কি চিনতে পারছো? হ্যাঁ, ঠিকই ধরেছ। তিনি হচ্ছেন স্টিভ জবস। তিনি বিখ্যাত অ্যাপল কোম্পানির প্রতিষ্ঠাতা। বাম দিকের ছবিতে যে দেখা যাচ্ছে, কাকে বলো তো, এর নাম কি? হ্যাঁ, ঠিকই ধরেছ, তিনি হচ্ছেন বিল গেটস, মাইক্রোসফট কোম্পানির প্রতিষ্ঠাতা। এখানে দুইজন ব্যক্তিকে দেখানো হচ্ছে কিসের জন্য? তারা কিন্তু বিশ্বে ধনীদের তালিকায় আছেন। তাদের পারিবারিক ইতিহাস কিন্তু আমরা সবাই জানি বেশিটা সচ্ছল না। তারা অসচ্ছল পরিবার থেকে সফলতার শীর্ষে উঠে এসেছেন, আর তা সম্ভব হয়েছে তাদের পরিশ্রম এবং সাধনার একত্র সম্মিলনে। তাদের জীবনের মূল মন্ত্রই হচ্ছে পরিশ্রমের দ্বারা তাদের সফলতার শীর্ষে স্বাদ পাওয়া। তারা তাই করতে পেরেছেন, এবং বর্তমানে সকল যুব সমাজের তার একটা প্রতীক হিসেবে পরিচিত হয়েছেন। নিচে একটা ছবি দেখা যাচ্ছে, একজন নারী 2 হাত তুলে প্রকৃতির সম্মুখে তৃপ্তির নিঃশ্বাস নিচ্ছে। আমরা যখন কোনো কাজে সফল হই, তখন আমরা এভাবেই প্রশান্তি লাভ করি। তখন আমরা এইভাবেই অবচেতন মনেও 2 হাত তুলে একটা প্রশান্তি লাভ করি। তাহলে বুঝতেই পারছো আজকে আমাদের পাঠের বিষয় কি? হ্যাঁ শিক্ষার্থীরা, তোমরা ঠিকই ধরেছো। আজকে আমাদের পাঠ শিরোনাম হচ্ছে ভাব ও কাজ। ভাব ও কাজের লেখকের নাম কি বলতে পারবে? হ্যাঁ, ঠিকই বলেছ, কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম 24 মে 1899 সালে বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রাতিষ্ঠানিক শিক্ষা তেমন নেই। তিনি যখন 10ম শ্রেণীর ছাত্র ছিলেন, তখন মহাযুদ্ধ শুরু হয়, আর এই জন্য তাকে স্কুল ছেড়ে পল্টনে যোগদান করেছিলেন। 1919 খ্রিস্টাব্দে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হলে কাজী নজরুল ইসলাম কলকাতায় ফিরে সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করেন। আর সাপ্তাহিক বিজলি পত্রিকায় সে সময়ে তার বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হয়। কবিতায় পরাধীনতা ও অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ উচ্চারিত হয়েছে, আর এর জন্য তাকে সে সময়ে বিদ্রোহী কবিও বলা হয়েছে। তিনি একাধারে কবিতা, সঙ্গীত, উপন্যাস, নাটক, প্রবন্ধ ও গল্প রচনা করেন। তার এই রচনাগুলোতে অসাম্প্রদায়িক ও সাম্যবাদী চেতনা ফুটে উঠেছে। তার সাম্যবাদী চেতনাভিত্তিক কবিতা, শ্যামা সঙ্গীত, ইসলামী গান ও গজল লিখে তিনি প্রশংসা লাভ করেন। আরবি, ফার্সি সহ বিভিন্ন শব্দের ব্যবহারে তার রচনাগুলো জাদুবই হয়ে ফুটে উঠেছে। মাত্র 43 বছর বয়সে এই গুণী সাহিত্যিক কঠিন রোগে আক্রান্ত হন এবং তার সাহিত্য সাধনায় ছেদ ঘটে। বাংলাদেশ স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবিকে সপরিবারে স্বাধীন বাংলাদেশে নিয়ে আসেন।
1974 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেন এবং 1976 সালে বাংলাদেশের নাগরিকত্ব ও 21 পদক পান। তিনি আমাদের জাতীয় কবি। 29 আগস্ট 1976 সালে এই সাহিত্যিক পরলোক গমন করেন। এখন চলো আমরা ভাব ও কাজ প্রবন্ধটি একটু পড়ে নিই। তোমরা বই খুলে আমার সাথে দেখো। ভাবে আর কাজে সম্বন্ধটা খুব নিকটবোধ হইলেও আদতে এ জিনিস দুইটাই কিন্তু আসমান জমিন তফাৎ। ভাব জিনিসটা হইতেছে পুষ্পবিহীন সৌরভের মতো একটা অবাস্তব উচ্ছ্বাস মাত্র। তাই বলিয়া কাজ মানে যে সৌরভবিহীন পুষ্প, ইহা যেন কেহ মনে না করিয়া বসে। কাজ জিনিসটাই ভাবকে রূপ দেয়, ইহা সম্পূর্ণভাবে বস্তু জগতের। তাই বলিয়া ভাবকে যে আমরা মন্দ বলিতেছি বা নিন্দা করিতেছি তাহা নহে। ভাব জিনিসটা খুবই ভালো। মানুষকে কবজায় আনিবার জন্য তাহার সর্বাপেক্ষা কোমল জায়গায় ছোঁয়া দিয়া তাহাকে মাতাইয়া না তুলিতে পারিলে তাহার দ্বারা কোনো কাজ করানো যায় না, বিশেষ করে আমাদের এই ভাব পাগলা দেশে। কিন্তু শুধু ভাব লইয়াই থাকিব, লোককে শুধু কথায় মাতাইয়া মশগুল করিয়াই রাখিব, এও একটা মস্ত বদখেয়াল। এই ভাবকে কার্যের দাসরূপে নিয়োগ করিতে না পারিলে ভাবের কোনো সার্থকতাই থাকে না। তাহা ছাড়া ভাব দিয়া লোককে মাতাইয়া তুলিয়া যদি সেই সময় গরমা গরম কার্য সিদ্ধি করাইয়া লওয়া না হয়, তাহা হইলে পরে সে ভাবাবেশ কর্পূরের মতো উড়িয়া যায়। অবশ্য এখানে কার্যসিদ্ধি মানে কার্যসিদ্ধি নয়। যিনি ভাবের বাঁশি বাজাইয়া জনসাধারণকে নাচাইবেন, তাহাকে নিঃস্বার্থ ত্যাগী ঋষি হইতে হইবে। তিনি লোকদিকে সূক্ষ্ম অনুভূতি বা ভাবকে জাগাইয়া তুলিবেন, মানুষের কল্যাণের জন্য, নিজের স্বার্থসিদ্ধির জন্য নয়। তাহাকে একটা খুব মহত্তর উদ্দেশ্য ও কল্যাণ কামনা লইয়া ভাবের বন্যা বহাইতে হইবে, নতুবা বানভাসির পর পলি পড়ার মতো সাধারণের সমস্ত উৎসাহ ও প্রাণ একেবারে কাদা ঢাকা পড়িয়া যাইবে। এই জন্য কেহ কেহ বলেন যে লোকের কোমল অনুভূতিতে ঘাত দেয়া পাপ, কেননা অনেক সময় অনুপযুক্ততা প্রযুক্ত ইহা হইতে সুফল না ফলিয়া কুফলি ফলে। আগে হইতে সমস্ত কার্যের বন্দোবস্ত করিয়া বা কার্যক্ষেত্র তৈয়ার রাখিয়া তবে লোকদিগকে সোনার কাঠি ছোঁয়া দিয়া জাগাইয়া তুলিতে হইবে, নতুবা তাহারা যখন জাগিয়া দেখিবি যে তাহার অনর্থক জাগিয়াছে, কোনো কার্য করিবার নাই, তখন মহা বিরক্ত হইয়া আবার ঘুমাইয়া পড়িবে এবং তখন আর জাগাইলেও জাগিবে না। কেননা তখন যে তাহারা জাগিয়া ঘুমাইবে এবং জাগিয়া ঘুমাইলে তাহাকে কেহই তুলিতে পারে না, তাহা অপেক্ষা বরং কুম্ভকর্ণের নিদ্রা ভালো। সে ঘুম ঢোল কাশি বাজাইয়া ভাঙানো বিচিত্র নয়। এ কথাটা একটা মস্ত সত্যি, তাহা এতদিনে আমরা ঠেকিয়া শিখিয়াছি। এই যে সেদিন একটা হুজুগে মাতিয়া হুড়হুড় করিয়া হাজার কতক স্কুল কলেজের ছাত্রদল বাহির হইয়া আসিল, কই তাহারা তো তাহাদের এই সৎ সংকল্প, এই মহৎ ত্যাগকে স্থায়ীরূপে বরণ করিয়া লইতে পারিল না। কেন এমন হইল? একটা সাময়িক উত্তেজনার মুখে এই ত্যাগের অভিনয় করিতে গিয়া স্পিরিটকে কি বিশ্রীভাবেই না মুখ ভ্যাংচানো হইল। যাহারা শুধু ভাবের চোটে না বুঝিয়া না শুনিয়া শুধু একটু নামের জন্য বা বদনামের ভয়ে এমন করিয়া তাহাদের স্পিরিট বা আত্মার শক্তির পবিত্রতা নষ্ট করিল, তাহারা কি দরকার পড়িলে আবার কাল এমনি করিয়া বাহির হইয়া আসিতে পারিবে? আর যাহারা মুখে চাদর জড়াইয়া কল্যকার ত্যক্ত বিদ্যালয়ে আবার মুখটি চূন করিয়া ঢুকিল, কাল দেশের সত্যিকার ডাক আসিলে তাহারা কি আর তাহাতে সাড়া দিতে পারিবে? হঠকারিতা করিয়া একবার যে ভোগটা ভুগিল বা ভ্রম করিল, তাহারই অনুশোচনাটা তাহারা কিছুতেই মন হইতে মুছিয়া ফেলিতে পারিবে না। বাহিরে যতই কেন লাপারওয়া ভাব দেখাক না, এখন সত্যিকার ডাক শুনিয়া প্রাণ চাহিলেও সে লজ্জায় তাহাতে আসিয়া যোগদান করিতে পারিবে না। এইরূপে আমরা আমাদের দেশের প্রাণশক্তি, এই তরুণদের স্পিরিটটাকে কুব্যবহারে আনিয়া মঙ্গলের নামে দেশের মহা শত্রুবতা সাধন করিতেছি নাকি? রাগিবার কথা নয়, এখন ইহা রীতিমতো বিবেচনা সাপেক্ষ। আমাদের এই আশা ভরসা স্থল যুবকগণ এত দুর্বল হইল কিরূপে, বা এমন কাপুরুষের মতো ব্যবহারই বা করিল কেন?
সে কি আমাদেরই দোষে নয়? সাপ লইয়া খেলা করিতে গেলে তাহাকে দোস্তর মতো সাপুরে হওয়া চাই, শুধু বাঁশি বাজাইতে পারিলেই চলিবে না। আর যদি সত্যিকার কর্মী থাকিত দেশে, তাহা হইলে এমন সুবর্ণ সুযোগ মাঠে মাঠে মারা যাইত না। ত্যাগী অনেক আছে কি দেশে, কিন্তু কর্মীর অভাবে বা তথাকথিত কর্মী নামে অভিহিত লোকের সত্য সাধনার অভাবে তাহারা কোনো কাজ, ভালো কাজে আর কোনো অর্থ দিতে চাহেন না, বা অন্য কোনরূপ ত্যাগ স্বীকার করিতেও রাজি নন। কি করিয়া হইবেন? তাহারা তাদের চোখের সামনে দেখিতেছেন যে কত লোকের কত মাথার ঘাম পায়ে ফেলার ধন দেশের নামে, কল্যাণের নামে আদায় করিয়া বাজে লোকে নিজেদের উদর পূর্ণ করিতেছে। যাহারা সত্যিকার দেশকর্মী, সে বেচারারা সত্য কথা স্পষ্টভাবে বলিতে গিয়া এই সব কর্মীর কারচুপিতে পোয়াল চাপা পড়িয়া গিয়াছে। সম্পূর্ণ উল্টা বুঝাইয়া দিয়া তাহাকে একদম খেলো, ঝুটা ইত্যাদি প্রমাণ করিয়া দেন। সহজ জনসাধারণের সরল মন এসব না ধরিতে পারার দরুন তাহাদের মন অতি অল্পেই ওই সত্যিকার কর্মীদের বিরুদ্ধে বিষাইয়া উঠে। 10 চক্রে ভগবান ভূত কথাটা মস্ত সত্যি কথা। এই পর্যন্তই। এখন আমরা চলো এই পাঠ সম্পর্কে জেনে নিই। এখানে এখানে লেখক সুন্দরভাবে ভাব ও কাজের মধ্যে পার্থক্যের ব্যবধান দেখিয়েছেন। মানুষকে কোনো কাজে আগ্রহী করার জন্য ভাবের যেমন গুরুত্ব অপরিসীম, ঠিক তেমনি শুধু ভাব নিয়ে চললেই হবে না, ভাবের অদৃশ্য সত্তাকে বাস্তবে রূপ দান করতে হবে কাজের মাধ্যমে। কোনো কাজ করতে গিয়ে যদি আমাদের ভিতরে সেই ভাববোধটাকে যদি না থাকে, তাহলে কোনো কাজে আমরা করতে পারি না। এখানে লেখক সুন্দর মতো বলেছেন, ভাবকে কার্যের দাসরূপে নিয়োগ করিতে না পারিলে ভাবের কোনো সার্থকতাই থাকে না। এখানে বোঝানো হচ্ছে যে আমরা শুধু ভাব নিয়ে কোনো বিষয়কে আমরা গ্রহণ করব, উদ্যোগ গ্রহণ করব, অথচ সে অনুযায়ী কাজ করব না, তাহলে কিন্তু সেইটা অপূর্ণই থেকে যাবে, সেটার পূর্ণতা লাভ করবে না। উদাহরণস্বরূপ বলি, যেমন একজন ছাত্র ঠিক করলো যে তার প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল খারাপ হয়েছে, এখন থেকে সে ভালো পড়াশোনা করবে। তারপর সে সারাদিন লাগিয়ে দিল রুটিন তৈরি করতে। অবশেষে যখন রুটিন তৈরি হলো, তখন সে বলল আগামীকাল থেকে তা অনুসরণ করবে। যখন সময় হলো, ভোরে আলসামি করে সকালে দেরিতে ঘুম থেকে উঠল, যা তার রুটিন থেকে অনেক সময় নষ্ট হয়ে গেছে। এভাবে দেখা গেল আজ করি কাল করি করতে করতে যেখানে রুটিনটা রাখা ছিল সে দেয়ালেই পড়ে রয়েছে। ছাত্রটির কাজে লাগলো না। পরে পড়ার চাপে বার্ষিকের ফলাফলও খারাপ হয়ে গেল। তখন সে নিজের ভুল ঠিকই বুঝতে পারল। তাই আমাদের যে কোনো বিষয়ের ভালো মন্দ বিচার করে সঠিক সময় অবলম্বন করে সেই কাজে যথার্থতা উপলব্ধি করে আমাদের কার্য সম্পাদন করতে হবে। আমরা যে উদ্যোগটা নিব বা যে ভাবটা নিব, সেইটাকে কর্মে রূপদান করতে হবে, তবেই আমরা সফল হতে পারব, আমরা সামনে এগিয়ে যাব। লেখক এই ভাব ও কাজের মাধ্যমে এটাই বোঝাতে চেয়েছেন। চলো আমরা কতগুলো শব্দার্থ জেনে নিই। এখানে কবজায় অর্থ হচ্ছে আয়ত্তে, মশগুল অর্থ মগ্ন বা বিভোর, বদখেয়াল অর্থ হচ্ছে খারাপ চিন্তা বা খারাপ আচরণ, দাদ অর্থ হচ্ছে প্রতিশোধ বা প্রতিহিংসা, বন্দোবস্ত হচ্ছে ব্যবস্থা বা আয়োজন, অনর্থক ব্যর্থ বা অকারণ, হুজুগ সাময়িক আন্দোলন, জনরব গুজব, সংকল্প প্রতিজ্ঞা বা শপথ, পুয়াল খড়। এখন তোমাদের জন্য রয়েছে একক কাজ। 1. ভাব ও কাজের লেখকের নাম কি? 2. কর্পূর শব্দটির অর্থ কি? 3. সাপ লইয়া খেলিতে গেলে তাহাকে দস্তের মতো কি হওয়া চাই? 4. কাজী নজরুল ইসলামকে কত সালে সপরিবারে বাংলাদেশে আনা হয়? চলো শিক্ষার্থীরা, আমরা এর উত্তরগুলো এবার জেনে নিই। প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে কাজী নজরুল ইসলাম। দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে
বৃক্ষরস থেকে তৈরি গন্ধদ্রব্য বিশেষ যা বাতাসের সংস্পর্শে অল্পক্ষণের মধ্যে ক্ষয়প্রাপ্ত হয়। ৩ সাপুড়ে হওয়া চাই। ৪ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ১৯৭২ খ্রিস্টাব্দে। এখন তোমাদের জন্য রয়েছে বাড়ির কাজ। তোমরা সবাই এইটা খাতায় তুলে নাও এবং পরবর্তীতে ক্লাস চলাকালীন সময়ে আমি সেটা দেখে নেব। ১ ভাব ও কাজ প্রবন্ধটির দ্বারা লেখক কি বোঝাতে চেয়েছেন। ২ সাপ লইয়া খেলা করিতে গেলে তাহাকে দস্তুর মতো সাপুড়ে হওয়া চাই, শুধু একটু বাঁশি বাজাইতে পারিলেই চলিবে না, কথাটি কি বুঝিয়ে বলো। ৩ ভাব দিয়া লোককে মাতাইয়া তুলিয়া যদি সেই সময় গরমাগরম কার্যসিদ্ধি করাইয়া লওয়া না হয়, তাহা হইলে পরে সে ভাবাবেশে কর্পূরের মতো উড়িয়া যায়। লাইনটির ব্যাখ্যা করো। আশা করি পাঠটা তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনেছ এবং দেখেছ। তোমাদের যা কাজ দেওয়া হলো সেগুলো করবে। সবাই এই করোনাকালীন সময়ে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিজের ও পরিবারের প্রতি যত্নশীল হবে। এই জানিয়ে তোমাদের কাছে ধন্যবাদ জানিয়ে আজকে আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।